আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে এই মুহূর্তে আপনাদের সামনে যখন এসছি তখন বাংলাদেশে বিভিন্ন রকম অঘটন ঘটেই চলছে। আপনারা সবাই জানেন যেটা আপনারা থাম্বনেলে দেখেছেন যে যমুনায় জরুরি বৈঠক। এই বৈঠকটা আসলে গতকাল সন্ধ্যার পরে হয়েছে জরুরি বৈঠক। যে বৈঠকটা যে হয়েছে এই বিষয়ে কোনো নিউজ প্রপারলি কোনো পত্রিকায় আসেনি। এই বৈঠকের প্রথম যতটুকু জানা যায় সেটা হচ্ছে যে আমাদের ডাস্টবিন শফিক ফরেন সার্ভিসের একটা মিটিং এ উনি বলেছেন যে ওনাদের তত্ত্বাবধায়ক এই ইউনুসীয় গভর্নমেন্টের একটা বৈঠক হয়েছে, সেখানে ওনারা সিদ্ধান্ত নিয়েছেন পুলিশ এবং আইন প্রয়োগকারী সংস্থাকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে যে আওয়ামী লীগের ঝটিকা মিছিল বন্ধ করার জন্য। কিন্তু ডাস্টবিন শফিক হারামজাদা ও জানে না যে এটা আওয়ামী লীগ, এটা আগুন, এখানে কেউ বন্ধ করতে পারবে না। গতকালকের যে মিটিংটা হয়েছে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাতে, সেইখানে 11 জন উপদেষ্টা উপস্থিত ছিলেন এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, ডিজিএফআই, এনএসআই এর ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও পিএসও কামরুল হাসান, সেনাবাহিনীর পিএসও কামরুল হাসান উপস্থিত ছিলেন। সেখানে ওনারা সিদ্ধান্ত নেন যে ঐক্যমতের ভিত্তিতে একটা ইলেকশন যেহেতু ওনারা করতে হবে ঐক্যমতের ভিত্তিতে, সুতরাং আওয়ামী লীগ ঠেকাও। তো ঐক্যমতটা করবেন কিভাবে? আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেন, 14 দল নিষিদ্ধ করবেন, জাতীয় পার্টিরও নিষিদ্ধ করবেন, তো সব নিষিদ্ধ করে দিয়ে তো থাকবে আর কত 40%। তো ওই 40% কি? যাহাই জামাত, তাহাই বিএনপি, তাহাই এনসিপি। সুতরাং আপনারা তো ভাইয়ে ভাইয়ে খেলা করবেন 40%, আর এই 40% নিয়েই আপনারা ইলেকশন করবেন, আর আমরা সবাই আঙ্গুল চুষবো, এই তো। সুতরাং আওয়ামী লীগের এই যুদ্ধাঙ্গী মনোভাব এবং মিছিলে অনবরত লোক সমাগমে ভয় পেয়ে গেছে ইউনূস সরকার। এটা 100% কারেক্ট ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি, যেন পুরোপুরি ভীত অবস্থায় আছে এবং ওনারা চাচ্ছে যে এই জিনিস এখন যদি ঠেকাতে না পারে তাহলে হয়তো সমস্যা হবে। এবং আপনি একটা জিনিস খেয়াল করবেন, কালকের মিটিং অনেক পত্রিকায় আছে, আপনি দেখবেন, এখনো খুঁজলে বা ইউটিউবে খুঁজলে এই ডাস্টবিন শফিকের একটা কথা শুনবেন যে পৃথিবীর কোন শক্তি ফেব্রুয়ারির ইলেকশন থেকে আমাদেরকে পিছু হটাতে পারবে না। মনে হয় যেন উনি কোন রাজনৈতিক সরকার, ওনার পেছনে বিশেষ রাজনৈতিক ব্যাটালিয়ান আছে যে পৃথিবীর কোন শক্তি, আর পৃথিবীর কোন শক্তি আওয়ামী লীগরে ঠেকাইতে পারবে না এইটা বলতে পারি। আজ পর্যন্ত 74 বছরে পৃথিবীর অনেক বড় বড় শক্তি চেষ্টা করছে, আওয়ামী লীগরে ঠেকাইতে পারে নাই। পৃথিবীর সবচেয়ে বড় শক্তি ইউএস, চায়না মিলে পাকিস্তানকে সহযোগিতা করে আওয়ামী লীগকে দেশ স্বাধীন করাইতে ঠেকাইতে পারে নাই। আর তুমি কোন স্যার ডাক্তার ইউনূস? তুমি কোন দেশি ডাক্তার? তুমি আমার বালের ডাক্তার, বালের নোবেল লরিয়েট। তোমার মতো নিরব নোবেল লরিয়েট আওয়ামী লীগ ছাত্রলীগের পোলাপাইন মুইতা দিলে ভাইসা যায়। এখন হয়তো সেনাবাহিনীর এই বেঈমান মুনাফেক সেনাবাহিনীর কাছে তুমি এতদিন আছো, সেনাবাহিনী একটু ঢুকাও, এরপরে দেখো যদি 24 ঘন্টা থাকতে পারো তাইলে আর আসবো না। সুতরাং যমুনার এই মিটিং এখন হচ্ছে যে তারা ভয়ে ভীত আওয়ামী লীগের মিছিল নিয়ে, এবং তাদের কাছে গোয়েন্দা রিপোর্ট আছে আওয়ামী লীগ দিনকে দিন মিছিল আরো বড় হবে। তাদের এই গোয়েন্দা রিপোর্ট লাগে না, এটার আওয়ামী লীগের মিছিল যে আরো বড় হবে, আরো জঙ্গি হবে, এটা বুঝার জন্য রকেট সায়েন্স লাগে না, এটা এমনিই হবে। এই ইউনূসের পতনের আগ পর্যন্ত এটা থামানোর শক্তি বাংলাদেশের কোনো প্রশাসনের নাই। এবং আপনারা একটা জিনিস মনে বিশ্বাস রাখেন, আর বেশি দিন নাই, 15 থেকে 20 দিনের মাথায় দেখবেন পুলিশ, আর্মি এরাও হাল ছেড়ে দিবে, এরাও বলবে যে ভাই আমরা পারবো না, কারণ এটা আওয়ামী লীগ। জিয়া রহমান পারে নাই, এরশাদ পারে নাই, খালেদা জিয়াও পারে নাই, সর্বশক্তি দিয়েও পারে নাই আওয়ামী লীগের ঠেকাইতে। সেই পাকিস্তান, এই বিএনপি জামাতের আব্বা পাকিস্তান, তারাও পারে নাই ঠেকাইতে। সুতরাং আমাদের জয় রুকবার নয়, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ডক্টর ইউনূস হচ্ছে তথাকথিত ইন্টারিম গভর্নমেন্টের প্রধান, ধরে নিলাম। সেখানে ভোট চায় হেয়ার পক্ষে, জনগণ হেয়ার পক্ষে দিবে না পক্ষে দিবে, সেটা তো তাদের ব্যাপার। তিনি কেন বললেন যে
তরুণেরাই জিতবে। কেন তাকে বলতে হবে? কেন তাকে বলতে হবে? তার মানে সে একটা পক্ষ, মানে যে খেলাতে রেফারি বা জাজ, বিচারকের জাজ যদি পক্ষ নিয়ে নেয় সেটা তো খেলা হয় না, সেটা বিচার হয় না। এগুলো তো বদমাইশি। আরে আপনি যে নির্বাচন তো হবে না। ডক্টর ইউনূস নির্বাচন হয়ে গেলে তো ডক্টর ইউনূস বেকার হয়ে যাবে। বামপন্থীরা নির্বাচনে প্রতিবারই যায়, জানে যে জামানত থাকবে না, সমস্যা নেই, তাদের অভ্যাস আছে, যাবে আসবে যাবে আসবে, প্রক্রিয়াতে তারা থাকে, গণতান্ত্রিক প্রক্রিয়ায়। ডক্টর ইউনূসের তো লস আছে ভাই, লুনানুরের লস নাই, নির্বাচন হইলেও লুনানুরের লস, কমরেডদের লস নাই, না হইলেও লস নাই, কিন্তু ডক্টর ইউনূসের তো লস হবে। ডক্টর ইউনূস এই নির্বাচন হয়ে গেলে ডক্টর ইউনূস বেকার হয়ে যাবে। আর আপনি যেটা বললেন না 6 মাস বসায় রাখবে, ধরে নিলাম এই নির্বাচনটা হইতে দেন না, তারপরে কি ঘটে? ডক্টর ইউনূস যা মনে করতেছে বাংলাদেশের মানুষের এখন চাকরি নাই, বাকরি নাই, বন্দর দিয়ে দিতেছে, পথ দিয়ে দিতেছে, রাস্তা দিয়ে দিতেছে। এমন কি সবচেয়ে হাস্যকর ব্যাপার, পাকিস্তানের কাছে গাজাতে সৈন্য চেয়েছিল আমেরিকা। পাকিস্তানের মতো একটা স্টুপিড রাষ্ট্র, বিগারি রাষ্ট্র, যারা সাদগা দিলেই যে কোনো প্রস্তাব যায়, তারাও সেখানে যাইতে চায় না। আর বাংলাদেশের এক উপদেষ্টা কই থেকে ধরে নিয়ে আসছে, রজার রহমান নাকি ফজর রহমান, সে আইসে দেখি উইলিংলি শখের বসে গিয়ে গাজাতে সৈন্য দিয়ে যাচ্ছে। এগুলো ফাইজলেমি, বাংলাদেশের জনগণ এগুলো মানবে? আপনি এতই মনে করেন, সোজা মনে করেন বাংলাদেশের জনগণ? ধরে নিলাম কমরেড নুরুল রহমানের তাদের নূর আপার নাই, মানে তাদের জনগণ কম আছে, কিন্তু পাবলিক কি এত বোকা বসে থাকবে? আপনি কি মনে করছেন শুধু সেনাবাহিনী বেড়াকে ফিরে যেতে দেন? বাংলাদেশের চেহারা কি হয় আর ডক্টর ইউনূসের কি পরিণত হয়? আর ওই যে আমাদের কমরেড বলেন যে যে জামানতের ব্যাপার, নির্বাচনে খরচের ব্যাপার, আরে ভাই সায়ান আছে না, সায়ান বোঝে 5,000 কোটি টাকা চুরি করা যায় এই আমলে, এখন বলে যে ঘোষণা করছে। এই সায়ানকে আবার প্রগ্রেসিভ হিসেবে জানি, এই লুনানুর আপাদের কাছে সাথে সে ঘুরে, আমরাও তাদের সাথে চলছি। এই সায়ানও বলছে যে 5,000 কোটি টাকা চুরি করা এদের বৈধতা আছে, কারণ তারা ডিবি অফিসে ছিল। তাহলে এখন যারা বাংলাদেশের আওয়ামী লীগ করে, তারা যদি কোনোদিন ফিরে আসবে তো বটেই, আপনি তো ঠেকাইতে পারবেন না। পৃথিবীর কোনো শক্তি নাই আওয়ামী লীগকে ঠেকাইতে পারবে, যে যত সাফাই মারুক, আওয়ামী লীগকে তো আপনি ঠেকাইতে পারবেন না, কারণ একটা রাজনৈতিক দল। নিষিদ্ধ আপনি কয়দিন করে রাখবেন? যেই দেশে স্বাধীনতা বিরোধী দল জামাত নিষিদ্ধ হয় না, সেখানে আওয়ামী লীগ নিষিদ্ধ, এটা বাংলাদেশের জনগণ কতদিন মানবে? এই সায়ান বোঝা 5,000 কোটি টাকার আলাপ তুলতেছে যে জায়েজ হয়ে গেছে, আর আপনি এই কয়টা টাকার ব্যাপার, এদের কাছে এতই টাকার চলে আসছে, টাকার পাহাড়। এরা বলে আসলে আওয়ামী লীগ দুর্নীতিবাজ, এখন বলতেছে 5,000 কোটি টাকা জায়েজ। মানে এরা কখন কি বলে নিজেরাই কিন্তু জানে না। নির্বাচন বলতেছেন, এই নির্বাচন হবে না। এই নির্বাচন কে করবে? আপনি নিশ্চিত থাকেন এই নির্বাচন ইউনূস চায় না, এই নির্বাচন জামাত চায় না, এই নির্বাচন হেফাজত চায় না, এগুলো সব তাদের নাটক। এই নির্বাচন আমার ভাবির পোলারা চায় না, কারণ কালকে নির্বাচন হয়ে গেলে পরশুদিন আবার ওই যে হাবিব ভাইয়ের ভাষায় বলি, হাবিব ভাই প্রথমে এটা সুন্দর করে বলছিলেন যে থাকতো লোকাল বাস, থাকতো হলো মেসে, চড়তো লোকাল বাসে। এদের যদি নির্বাচন হয়ে যায় আবার ওই সেই কাজে ফিরে যেতে হবে, আবার মেসে যাইতে হবে, আবার লোকাল বাসে উঠতে হবে। আর যদি কোনো কারণে বাংলাদেশে সরকারের পতন ঘটে, গণেশ উল্টে যায়, তাহলে এদের তো পরিণতি কি হবে? আওয়ামী লীগের আর কি ঘটছে তার সাথে খারাপ পরিণতি হবে। এরা বলেছে কোটার কথা, এখন 63% কোটা চলে, কেউ কথা বলে না। শেখ হাসিনা বলেছিল 5%-এর কথা, এখন 63% কোটা। আর এখন তো আমার ভাবির পোলাদের চাকরি নিতে তো কোনো পরীক্ষা লাগে না, এমনকি ভাবির পোলাদের শ্বশুরকে চাকরিতে বিচারপতি বানানো হয়, কয়েকদিন পরে ভাবির শ্বশুরের বাপের না প্রধানমন্ত্রী বানায়। এতে তো যা ইচ্ছা তাই করছে। বাংলাদেশের মবের কথা বাদই দিলাম, আমি মব রাজত্বের কথা বাদই দিলাম, নির্বাচন এরা না। নির্বাচন বাংলাদেশের দুই দিকের লোক চাচ্ছে। একটা হচ্ছে দুই শ্রেণীর, একটা হলো বিএনপি জাতীয়তাবাদী, আর হলো আমার এই যে আমার কমরেডেরা, এরা ছাড়া কেউ নির্বাচন চাচ্ছে না, কারণ নির্বাচন হলে তারা বেকার হয়ে যাবে। আর নির্বাচন হবেও না, কারণ হচ্ছে এই বাংলাদেশের প্রতি বহু দেশ এবং বহু সংগঠনের চোখ পড়েছে। এই দেশটাকে তারা অস্থিতিশীল করতেছে পরিকল্পিতভাবে। একটি দেশে এই যে তথাকথিত আন্দোলনের পরে যে পরিস্থিতি সৃষ্টি হলো বাংলাদেশে, আর কোনোদিন বাংলাদেশের রাজনৈতিক সহমর্মিতা, রাজনৈতিক সহাবস্থান থাকবে না। এই দেশটাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হলো। এর সাথে কে বা কারো জড়িত, এটা গবেষণার বিষয়। আমাদের কমরেডদের অনেক বিশেষজ্ঞ আছে, আমি জানি, তারাই একদিন বই লিখবে, এরাই আগে লিখবে, এই বামপন্থীরাই আগে কিতাব লিখবে, যেখানে লিখবে জুলাইয়ের আন্দোলনে কারা কারা ষড়যন্ত্র করেছিল, কোন দল ছিল, কোন দেশ ছিল, দেখবেন তারাই লিখবে, সেগুলো আমি পরে রেফারেন্স দিব। এখন আপনি বুঝেন যে সায়ান একদিকে বলতেছে 5,000 কোটি টাকা জায়েজ, আর আমার ভাবির পোলার বাপে বলতেছে যে 10টা মার্ডার করবে, ফেসবুকে লাইভ এসে বলে। এখন গণতন্ত্র খতরেমে যায় না, এখন ইসলামও খতরেমে যায় না, এখন বাংলাদেশের আইন আদালতও খতরেমে যায় না। তবে এটা ভালো করেছে, শুনেন, ক্ষেতের ঢেল খেতেই ভাঙে। এরা এইভাবে বলে বলে নিজেদের অপরাধগুলো তারাই প্রমাণ করছে। আগামীতে সাক্ষী লাগবে না, আদালত লাগবে না, কিছু আদালতে তো যেতেই পারবেন না। তারা ইন্ডেমনিটি দিয়ে দিছে, মুক্তিযুদ্ধ হচ্ছে বড় মুক্তিযুদ্ধ হয়ে গেছে তারা, আপনি তো তাদের বিরুদ্ধে আদালতে যেতে পারবেন না। এগুলো বলে ভালো করছে যাতে এদের গণ আদালতে বিচার করা যায়।
এবং আমি আপনাকে লিখে দিতে এই চ্যানেলের মাধ্যমে আপনার মাধ্যমে বললাম, এই বামপন্থীরা একদিন সাথে থাকবে, এই গণ আদালতে এই দেশে বসবে এবং এদের বিচার এরাই করবে সাধারণ মানুষকে নিয়ে। দেখেন আমার এই কথাটা মিলে কিনা, আপনি 6 মাস থেকে 1 বছরের মধ্যে দেখবেন। 2024 সালের 5 আগস্টের পর থেকে বিএনপির স্বপ্নে শুধুই ক্ষমতার মসনদ। একটি ভোটের মাধ্যমে ক্ষমতায় যেতে দলটি গত 17 মাসে যা কিছু করেছে তা নিয়ে মহাকাব্য রচনা করা যায় অনায়াসই। কিন্তু শেষ মুহূর্তে এসেও যে কোনো মূল্যে নির্বাচনের দাবিতে অনড় বিএনপির কপালের ভাঁজ ধীরে ধীরে বাড়ছে। একতরফা নির্বাচনে নিশ্চিত জয়ের স্বপ্ন ফিকে হতে শুরু করেছে। তফসিল ঘোষণার পর থেকে একের পর এক হাজির হচ্ছে কঠিন বাস্তবতা। একসময়ের পরম মিত্র জামাতের বহুমুখী কৌশল দুশ্চিন্তা আরো বাড়িয়ে দিয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের ভরাডুবি, পোস্টাল ব্যালটে অনিয়ম, বিকশট কয়েকজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, বিভিন্ন এলাকায় বিদ্রোহী প্রার্থীর দাপট, জামাতের নেতৃত্বে শক্ত জোটে তৈরি হয়েছে দুর্ভাবনা। তারেক রহমান দেশে ফেরার পর যে বিপুল সাড়া দেখা গিয়েছিল সেটাও হারিয়ে যাচ্ছে প্রতিদিনের নানামুখী ঘটনার ধাক্কায়। সোশ্যাল মিডিয়ায় চলছে জামাতের সমন্বিত ক্যাম্পেইন। চাপ বাড়াতে জামাত এবং এনসিপি সামনে আনছে প্রার্থীদের দ্বৈত নাগরিকত্ব এবং খেলাপি ঋণের ইস্যু। এমন অবস্থায় একতরফা নির্বাচনও জয়ের পথ ক্রমশ কঠিন হওয়ায় বিষয়টি বিএনপি প্রতি অ্যাক্টিভিস্টরাও মেনে নিচ্ছেন। নানামুখী সংকটের মাঝে নির্বাচন ভবনের সামনে দুদিন ধরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে ছাত্রদল। ইসিতে নালিশ ঠুকেছেন দলের মহাসচিব, তবে পরদিনই আবার আস্থা জানিয়েছেন ইসির উপর। প্রশ্ন হলো, 17 মাসে একের পর এক দোদুল্যমান অবস্থানের কারণে বিপাকে পড়া বিএনপি শেষ মুহূর্তেও কি রেসের মাঠ থেকে ছিটকে পড়তে যাচ্ছে? তারা এতদিন পরে এসে যেসব অভিযোগ তুলছে সেগুলোর সমাধানের কোনো সুযোগ কি আর আছে? আবার অভিযোগ শুরু হওয়ার জন্য যথেষ্ট মাত্রায় চাপ তৈরির শক্তিও কি রয়েছে দলটির? ইশরাক হোসেনকে ঢাকার দক্ষিণের মেয়র পদে বসানোর ক্ষেত্রে যে ব্যর্থতা দেখা দিয়েছিল, আবারও কি তারই পুনরাবৃত্তি অপেক্ষা করছে? এক সময়কার পরম মিত্র জামাত যেভাবে প্রকাশ্যে উপহাস করছে, তার কি প্রভাব পড়ছে জনমনে? মনোনয়নপত্র নিয়ে আপিল শুনানিতে 18 জানুয়ারি বিএনপির আরো 2 জনের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। তাদের মধ্যে কুমিল্লা 10 আসনের আব্দুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিল হয় দ্বৈত নাগরিকত্বের কারণে। আর হাইকোর্টের স্থগিতাদেশ থাকায় চট্টগ্রাম 2 আসনে সরার আলমগীরের মনোনয়নপত্র বাতিল করা হয়। এই দুটি আসনেই এখন প্রধান প্রার্থী হিসেবে জামাত নেতারা নির্বাচনের মাঠে আছেন। ইসিতে আপিল শুনানিতে 17 জানুয়ারি কুমিল্লা 4 আসনে বিএনপির প্রার্থী মঞ্জুর আহসান মুন্সির প্রার্থিতাও বাতিল হয়েছে। এই আসনে অনেকটা ফাঁকা মাঠে গোল দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে এনসিপির হাসনাত আব্দুল্লাহর জন্য। তার বিরুদ্ধে ভোটের মাঠে আছেন নাম সর্বস্ব অন্য 4টি দলের প্রার্থীরা। বিএনপি প্রার্থী উচ্চ আদালত থেকে প্রার্থিতা ফেরত না পেলে কিংস পার্টির হাসনাতি আপাতত অপ্রতিদ্বন্দ্বী প্রার্থী। গুঞ্জন রয়েছে বিএনপির 1.5 ডজনের বেশি হেভিওয়েট প্রার্থীর তালিকা রয়েছে প্রতিদ্বন্দ্বী জোটের হাতে। এসব প্রার্থীর বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্ব এবং ঋণ খেলাপের মতো অভিযোগের তথ্য প্রমাণও সংগ্রহ করা হয়েছে। পরিস্থিতি অনুযায়ী সামনে আনা হতে পারে এসব প্রমাণ। এর মধ্যে গুরুত্বপূর্ণ 3টি আসনে বিএনপির প্রার্থিতা বাতিল বড় ধরনের ধাক্কা হয়ে এসেছে দলটির সামনে। সমর্থকদের দাবি, প্রতিপক্ষ জোটের অনেক প্রার্থীর বিরুদ্ধেও দ্বৈত নাগরিকত্ব বা ঋণ খেলাপের অভিযোগ আছে, তবে সেগুলোর ক্ষেত্রে নমনীয় অবস্থান নিয়েছে ইসি। প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের ফেসবুকে এক পোস্টে চট্টগ্রাম 9 আসনে জামাত প্রার্থী একেএম ফজলুল হকের আমেরিকান নাগরিকত্বের প্রমাণ প্রকাশ করেন। ফজলুলের স্ত্রী আমেনা শাহিনের নামে নিউ ইয়র্কের স্থাবর সম্পত্তি থাকার দাবিও করা হয় পোস্টে। সায়ের দাবি, যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্ট্রারের তথ্য অনুযায়ী ফজলুল হকের আমেরিকান নাগরিকত্ব ত্যাগের কোনো প্রমাণ পাওয়া যায়নি। বিএনপি প্রতি সাংবাদিক ও অ্যাক্টিভিস্টদের অনেকেই কিছুদিন ধরে ইসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলছেন। বিশেষ করে পোস্টাল ব্যালটে ধানের শীষের অবস্থান নিয়ে অভিযোগ এবং প্রবাসে এই ব্যালট নিয়ে তুগলকি কাণ্ড কারখানার দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পোস্টাল ব্যালট পেপার ছাপা এবং সরবরাহের কোনো
পর্যায়েও বিএনপির কোনো সক্রিয় অবস্থান দেখা যায়নি। তবে সোশ্যাল মিডিয়ায় মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে জামাত সমর্থকদের জিম্মায় শত শত ব্যালটের দৃশ্য প্রকাশ হওয়ার পর তাদের মাথায় আকাশ ভেঙে পড়ে। বিষয়টি নিয়ে ইসিতে নালিশ জানাতে ছোটেন বিএনপির নেতারা। তবে এতদিনে যমুনার জল অনেক দূর গড়িয়ে গেছে। অবস্থা এমন হয়েছে যে পোস্টাল ব্যালট নিয়ে ৯/৬ অভিযোগের সমাধান চাইলে পুরো প্রক্রিয়া নতুন করে শুরু করতে হবে। সেক্ষেত্রে নিবন্ধিত ৭.৫ লাখ প্রবাসীর ভোট আপাতত বন্ধ করা ছাড়া উপায় নেই। আবার সেটি করতে গেলে ১২ ফেব্রুয়ারি নির্বাচনী অনিশ্চয়তায় পড়ে যাবে। ফলে এই ইস্যুকে গিলে ফেলা ছাড়া কোনো পথ নেই বিএনপির সামনে। প্রশ্ন হলো, এবার আওয়ামী লীগকে বাইরে রেখে আয়োজিত নির্বাচনে ৭.৫ লাখ ভোট ফলাফল নির্ধারণে কতটা প্রভাব রাখবে? বাস্তবতা হলো সেই হিসেবটিও বিএনপির কাছে নেই। তবে জামাতের মতো শক্তিশালী সাংগঠনিক কাঠামোর একটি দল এমন হিসেবটি মাথায় রেখে এগোচ্ছে বলে ধারণা করা হচ্ছে। প্রার্থিতা বাতিল এবং প্রবাসী ভোটের পাশাপাশি মাঠ পর্যায়ের নানামুখী সংকটও হাবুডুবু খাচ্ছে বিএনপি। সবচেয়ে বড় উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে দলের ভেতরের অস্থায়ীনতা। বিএনপি নেতাকর্মী থেকে শুরু করে সমর্থকদের বড় একটি অংশকে জামাতের পক্ষে মাঠে নামতে দেখা যাচ্ছে। বিষয়টি নিয়ে দলের ভেতরে বাড়ছে হতাশা। সম্প্রতি চাঁদপুর ১ আসনে বিএনপির প্রার্থী এহসানুল হক মিলনের একটি মন্তব্য চাঞ্চল্য তৈরি করে সোশ্যাল মিডিয়ায়। একটি টেলিভিশন টক শোতে নিজের দলের ভিতরে গুপ্ত শিবির আর গুপ্ত জামাত থাকার অভিজ্ঞতা তুলে ধরে বলেন, আল্লাহ, এরা তো সব তার দলে ছিল, কবে জামাত হলো? অনুষ্ঠানে আক্ষেপ ভরা কণ্ঠে মিলন বলেন, তার এলাকায় এতদিন যাদের উপকার করেছেন, নিজের দলের লোক ভেবেছেন, তাদের এখন দেখছেন জামাতের রুকন হিসেবে। এতদিন ভেবেছিলেন সারা কুচুয়া তার, এখন দেখছেন অন্যটা। দর্শক, সারা দেশেই বিএনপির প্রার্থীরা এমন বিপদের মুখোমুখি। এর সঙ্গে আরো উদ্বেগ যোগ করেছে বিদ্রোহী প্রার্থীরা। কোনো কোনো এলাকায় মূল দল ও জোটের প্রার্থীকে ছাপিয়ে যাচ্ছে বিদ্রোহী প্রার্থীর জনপ্রিয়তা। ব্যারিস্টার রুমিন ফারহানা দল থেকে বহিষ্কার হয়েও ব্রাহ্মণবাড়িয়া ২ আসন কাঁপিয়ে বেড়াচ্ছেন। সম্প্রতি দাবি করেছেন বিএনপির নীতি নির্ধারকেরা ফোন করে তাকে পরবর্তী সরকারে মন্ত্রিত্ব দেওয়ার লোভ দেখিয়েছেন। তবে তাতে তিনি সাড়া দিতে রাজি নন। পটুয়াখালী ৩ আসনে বিএনপি জোটের প্রার্থী হয়ে বিপাকে আছেন নুরুল হক নূর। নিরুপায় হয়ে কিছুদিন আগে তারেক রহমানের কাছে নালিশ করে উল্টো বিপাকে পড়েছেন। পটুয়াখালী ৩ আসনে বিএনপির সব কমিটি বাতিল করা হলেও মার্চ ছাড়েননি বিদ্রোহী নেতা হাসান মামুন। উল্টো স্থানীয় বিএনপি নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করে মামুনের প্রতি সমর্থন আরো জোরদার করেছেন। দর্শক, মাঠ পর্যায়ে আরো কিছু ঘটনা বিএনপিকে দুশ্চিন্তার চূড়াবালির দিকে ঠেলে দিচ্ছে। বিশেষ করে মাঠ প্রশ্নে প্রতিপক্ষের প্রভাব নিয়ে বাড়ছে উদ্বেগ। এর সঙ্গে যোগ হয়েছে ১.৫ বছর ধরে ভোটার ট্রান্সফারের মাধ্যমে বিশেষ কিছু আসনে জামাতের শক্তি বৃদ্ধির খবর। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে জামাত এই কাজ সুচারুভাবে করেছে এমন অভিযোগ পুরনো। তবে শেষ মুহূর্তে এসে ঘুম ভেঙেছে বিএনপির। দলের মহাসচিব ৮ই জানুয়ারি হন্তদন্ত হয়ে ছুটে যান নির্বাচন কমিশনে। তিনি এমন এক গাদা অভিযোগের ফিরিস্তি দিয়েছেন যেগুলোর কোনোটি সমাধান ৩ সপ্তাহের মধ্যে করা সম্ভব নয়। এতদিন পরে এসে মির্জা ফখরুলের অভিযোগ, নির্বাচন কমিশনের কিছু কর্মকর্তা একটি দলের হয়ে কাজ করছেন। ইসি অনেক ক্ষেত্রে পক্ষপাতমূলক আচরণ করছে। তারা চান কমিশন যেন নিরপেক্ষ ভূমিকা রাখে। কোন দলের পক্ষে মাঠ পর্যায়ের কর্মকর্তারা কাজ করছেন সেটি পরিষ্কার করেননি মির্জা ফখরুল। তবে সেই দলটি যে জামাত সেটা বোঝা কঠিন কিছু নয়। প্রশ্ন হলো, ভোটের বাকি যখন মাত্র ৩ সপ্তাহ, তখন মাঠ প্রশাসনের রদবদল করা আদৌ কি সম্ভব? আবার যদি অতীতের মতো অভিযোগ আমলে নেওয়া না হলে কি করার থাকবে বিএনপির? ১.৫ বছরের দোলাচলের রাজনীতিতে কোনো ইস্যুতেই তারা শেষ পর্যন্ত শক্ত অবস্থান নিতে পারেনি। এর সবচেয়ে বড় নজির উচ্চ আদালতের আদেশের পরও ইশাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র পদে বসাতে ব্যর্থ হয়েছে দলটি। সে সময় উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে
নতির শিকার বড় ধরনের রাজনৈতিক বিপর্যয়ের দিকে ঠেলে দেয় বিএনপিকে। উপদেষ্টা পরিষদের বিতর্কিত কয়েক উপদেষ্টাকে সরিয়ে দেওয়ার দাবিও ভেসে গেছে যমুনার জলে। উল্টো তাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের পাশে রেখে তারেক রহমান সহ বিএনপি নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন ডক্টর ইউনূস। ১.৫ বছরে এমন অসংখ্য নতজানু অবস্থানের জন্ম দেয়া বিএনপি আগামী ৩ সপ্তাহে ভোটের মাঠ নিয়ন্ত্রণে নিতে পারবে এমন সম্ভাবনার পক্ষে বাজি ধরার কেউ পুরো বাংলাদেশে নেই। ইসিতে মির্জা ফখরুলের নালিশে ভোটারের নির্বাচনী এলাকা পরিবর্তনের ইস্যুটিও এসেছে। এই অভিযোগের শুরু হওয়া এখন আর করা সম্ভব নয়। মির্জা ফখরুল বলেন, ঢাকা মহানগরের বিভিন্ন নির্বাচনী এলাকায় একটি রাজনৈতিক দল তাদের প্রার্থীদের বিজয়ী করতে অনৈতিক কূটকৌশল নিয়েছে। তারা দেশের ভিন্ন ভিন্ন এলাকা থেকে ভোটারদের ব্যাপক হারে এলাকা পরিবর্তন করাচ্ছে। মোট কত সংখ্যক ভোটার কোন কোন এলাকা থেকে ঢাকা মহানগরের কোথায় স্থানান্তর হয়েছে তার বিস্তারিত বিবরণও দাবি করেন তিনি। প্রশ্ন হলো, এই বিবরণ হাতে পেলেও বিএনপি এখন কি করবে? গুঞ্জন আছে ব্যাপক হারে ভোটার যোগ করা আসনের একটি হলো ঢাকা ১৭। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। গুঞ্জন সত্যি হলে এই আসনে জামাতের ডক্টর এস.এম. খালিদুজ্জামানের শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে পারেন তারেক রহমান, আর সেটাই ভাবিয়ে তুলেছে বিএনপিকে। ইসিতে অভিযোগ জানানোর পর মির্জা ফখরুল দাবি করেন, জামাতের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এনআইডির কপি, বিকাশ নাম্বার, মোবাইল নাম্বার সংগ্রহ করছে। এটি ব্যক্তিগত গোপনীয়তার ভঙ্গ এবং ক্রিমিনাল অফেন্স। এ বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে তারা ইসিকে জানিয়েছেন। প্রবাসে পোস্টাল ব্যালট নিয়ে তুগলকি কাণ্ড নিয়ে বিএনপির যে কিছুই করার নেই সেটি স্পষ্ট হয়েছে মহাসচিবের কথায়। হাল ছেড়ে তারা এখন দেশের ভেতরের পোস্টাল ব্যালট পরিবর্তনের দাবি তুলেছেন। এতদিন পরে এসে তাদের মনে হচ্ছে পোস্টাল ব্যালট পেপারটি সঠিক নয়। এতে পক্ষপাত এবং কোন একটি দলকে বিশেষভাবে সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এখন তারা চান দেশের ভেতরে যারা পোস্টাল ব্যালটে ভোট দেবেন তাদের জন্য আলাদা ব্যালট তৈরি করা হোক, আর সেটি হতে হবে প্রতীক বরাদ্দ করার পর। ইসি হয়তো এ দাবি মেনে নেবে, কিন্তু প্রবাসে পাঠানো ৭.৫ লাখ ব্যালট নিয়ে আতঙ্ক পিছু ছাড়বে না বিএনপির। দর্শক, সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভরাডুবি হয় ছাত্রদলের। এরপর বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক নির্বাচন নিয়ে আগ্রহ পুরোপুরি হারিয়ে যায় বিএনপির। এখন তারা জাতীয় নির্বাচনের আগে সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে ইসিতে 18 জানুয়ারিও উষ্মা প্রকাশ করেন মির্জা ফখরুল। পরদিন হাইকোর্ট সাবিতে ভোট স্থগিত করলেও বিষয়টি নতুন ইমেজ সংকটে ফেলেছে বিএনপি এবং ছাত্রদলকে। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আন্দোলনে নেমেছে ছাত্র শিবির। এই ভোট স্থগিতের দাবি নিয়ে জামাতের শীর্ষ নেতারা প্রকাশ্যে বিএনপিকে উপহাস করছেন। যমুনার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর জামাত নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, পরাজয়ের ভয় থেকে বিএনপি ছাত্রদল শাকসুর নির্বাচন চায় না। বিএনপি মহাসচিবের সাম্প্রতিক একটি মন্তব্যকে হেসে উড়িয়ে দেন তাহের। বলেন, বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনগুলোতে ছাত্রদল জিতলে ঠিক অন্য কথা বলতেন মির্জা ফখরুল। শিবির হারলে বলা হতো জাতি জামাতকে চায় না, এর বদলে তারা হেরেছে বলে এখন বলছে এর কোনো প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না। দর্শক, ইসিতে যুদ্ধংদেহী মনোভাব নিয়ে হাজির হওয়ার পরদিনই সুর বদলে গেছে বিএনপি মহাসচিবের। এখন তিনি নির্বাচন কমিশনের উপর আস্থা রাখার কথা বলছেন। দাবি করেন, নির্বাচন কমিশন এখন পর্যন্ত যোগ্যতার সঙ্গে কাজ করছে। বিএনপি বিশ্বাস করে কমিশন যোগ্যতার সঙ্গে আগামী সংসদ নির্বাচন পরিচালনা করতে পারবে, অথচ একদিন আগেই ছিল ঠিক উল্টো কথা। ১.৫ বছরে এভাবে বিএনপি যেন এক পরম পরাবাস্তব গল্প। আজ বিরাগ তো কালী প্রচন্ড অনুরাগ, আজ যার পদত্যাগের দাবি পরশুই তার সঙ্গে সহসে বৈঠকের ছবি, নাকি হবে সেই শেয়ালের গল্পের মতো যে খিদে মেটাতে দেয়ালে মুরগি এঁকে ভুরি ভোজনের ব্যর্থ চেষ্টাই শুধু চালিয়ে যায়। আসসালামু আলাইকুম দর্শক, খুব অবাক লাগছে, অবাক বিস্ময়ের সঙ্গে খেয়াল করছি সংবাদটা এবং গা শিউরে উঠছে। এই অন্তর্বর্তী সরকারের সময় আমরা
সলিমপুর গ্রামের নাম কখনো শুনিনি আওয়ামী লীগ সরকারের সময় বা বিএনপি সরকারের সময় শুনিনি যে বাংলাদেশে এরকম একটা নিষিদ্ধ নগরী আছে। এই নিষিদ্ধ একটি অধ্যায় বাংলাদেশে আছে যেখানে র্যাব গিয়েও, সশস্ত্র র্যাব গিয়েও অপারেশনও তেমন কিছু না, সেখানে গিয়ে তারা দাঁড়াতে পারে না, তাদের একজনকে সেখানে প্রাণ দিতে হয়, দুজনকে জঙ্গলের ভেতরে অপহরণ করে নিয়ে যায়। বাংলাদেশের ভেতরেই হচ্ছে। ইজ ইট পসিবল? মব তৈরি করে, মব, ওই যে বলছে না যে মব সরকারকে খেয়ে ফেলেছে, সেই মব তৈরি করে বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন স্পেশালাইজড টিম পুলিশের তাদের 2 কর্মকর্তাকে তুলে নিয়ে যাওয়া হলো এবং অপারেশন হলো অবস্থায় তার আরো সঙ্গী সাথীরা আছেন এবং একজনকে জানে শেষ করে দেওয়া হলো। সেই রহস্যময় নিষিদ্ধ নগরীর কথাটি আমরা গল্পটা শুনি। আপনারা যারা ভিডিও দেখেছেন, সিনেমাকে হার মানাচ্ছে। মনে হয় যে মানে পুলিশের উপর গ্যাং লিডাররা যেভাবে আক্রমণ করে, পুলিশ যেভাবে তারপরে পজিশন নিয়ে চেষ্টা করে নিজেকে বাঁচিয়ে আনার, সেই ভিডিওতে আমরা সেসব চিত্র দেখতে পাচ্ছি। চট্টগ্রামে জঙ্গল সলিমপুরের অভিযানে গিয়ে হামলায় র্যাব কর্মকর্তা নিহত। আপনি চিন্তা করেন কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। এর আগে ময়মনসিংহে পুলিশের আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, উত্তরবঙ্গে ঘটেছে, একাধিক জায়গায় ঘটেছে। পুলিশ, র্যাব, ইলেকশনে আর 20 দিন বাকি, তারা কোথাও অপারেশনে গেলে তাদের উপরে সন্ত্রাসীরা হামলা করে, 1-2টা অপারেশনে গেলে এরকম ঘটনা আমরা দেখছি। তাহলে ইলেকশনের সময় কি হবে? কিভাবে এই পুলিশ এবং র্যাব আমাদের সবগুলো কেন্দ্রের নিরাপত্তা এবং এই যারা ওত পেয়ে থাকে, আজকে এক সলিমপুর, ইলেকশনের সময় তো সেটা অনেক সলিমপুরে পরিণত হতে পারে। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অস্ত্র উদ্ধার অভিযানে দুর্বৃত্তদের হামলায় এক র্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। তার নাম মোতালেব হোসেন ভূঁইয়া। তিনি র্যাব 7-এর উপসহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন, মানে ডিএডিজি পদটা বলা হয়। এই ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন। সোমবার সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে। চট্টগ্রাম রেঞ্জের উপ মহাপুলিশ পরিদর্শক আহসান হাবিব পলাশ রাত 8টার দিকে বলছেন, সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে র্যাবের ডিএডি পদমর্যাদার এক কর্মকর্তা নিহত হয়েছেন। তবে ঘটনার বিষয়ে 8:30টার দিকে র্যাব 7-এর সহকারী পরিচালক গণমাধ্যম ARM মুজাফফর হোসেন গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান পরিচালনার সময় সন্ত্রাসীদের হামলার শিকার হন র্যাব সদস্যরা। এতে 4 জন গুরুতর আহত হন। এর মধ্যে 1 জন র্যাব সদস্য নিহত হন চিকিৎসাধীন অবস্থায়। বাকি 3 জন চিকিৎসাধীন রয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালে। কতটা ডেঞ্জারাস ঘটনা আপনারা চিন্তা করতে পারেন। র্যাব জঙ্গল সলিমপুরে অস্ত্র উদ্ধার অভিযানে গেলে র্যাবের উপর অতর্কিত হামলা চালায় সেখানে থাকা সন্ত্রাসী। তারা এক পর্যায়ে র্যাবের কয়েকজন সদস্যকে ছিনিয়ে নেয়, প্রকাশ্যে চালানো হয় গুলি। আমরা ভিডিওতেও দেখেছি সেগুলো। চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থেকে 2 কিলোমিটার পশ্চিমে এশিয়া ওমেন ইউনিভার্সিটি, এর বিপরীতে লিংক রোডের উত্তর পাশে 3100 একর জায়গায় জঙ্গল সলিমপুরের অবস্থান। সীতাকুণ্ডে এটির অবস্থান হলেও এটি অনেকটা নগরের ভেতরেই। এর পূর্ব দিকে রয়েছে হাটহাজারী উপজেলা, দক্ষিণে বায়েজিদ থানা, মানে নগরের একদম আশেপাশের ঘটনা। জঙ্গল সলিমপুর দুর্গম পাহাড়ি এলাকা হয়, এটি হয়ে উঠেছে সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা। 2024 সালে 5 আগস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরে এলাকাটির নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, খুনাখুনির ঘটনা লেগেই আছে। যেমন চট্টগ্রামের কয়েকটি এলাকা এরকম হয়ে গেছে, রাউজান, সীতাকুণ্ড, চট্টগ্রাম, এরকম কয়েকটি এলাকা যেন মানে একদম অভয়ারণ্যে পরিণত হয়েছে। সম্প্রতি এলাকায় দখল নিয়ন্ত্রণে সন্ত্রাসীদের 2টি পক্ষের মধ্যে সংঘর্ষ, গোলাগুলি হয়, এতে কয়েকজন নিহত হয়। পরদিন সেখানে প্রতিবেদন তৈরি করতে গিয়ে সন্ত্রাসী হামলা ও মারধরের শিকার হয়েছেন 2 সাংবাদিক। তারপরে এরা বাড়তে বাড়তে অনেক জায়গায় বেড়েছিল। আমি পত্রিকার খবর থেকে আর বেশি জানতেছি না। আমি জানতে চাই এরকম জঙ্গল সলিমপুর কন্ট্রোল করার স্ট্র্যাটেজি সরকার